ছাত্রছাত্রীরা আজ দ্বাদশ শ্রেণীর তড়িৎ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র আলোচনা করার শুরুতে আমরা একটু আলোচনা করে নেব আমাদের ইতিপূর্বে আমরা পড়েছি যে দুটি আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল সংক্রান্ত কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র কি বলা হয়েছে? কুলম্বের সূত্রে বলা হয়েছে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, অর্থাৎ যদি দুটি বিপরীত আধান হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল, বা যদি দুটি সম আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কি হয়? আধান দুটির গুণফলের সমানুপাতি এবং উহাদের দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতি। এটা হলো আমাদের কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র আমাদের বলা হচ্ছে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সহিত সমানুপাতি এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতি। ধরো Q1 এবং Q2 দুটি আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব r। তাহলে লিখবে, ধরি Q1 Q2 দুটি আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব r। উহাদের মধ্যে ক্রিয়াশীল বল, আমি ক্রিয়াশীল বল বললাম, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুইটির গুণফলের সহিত সমানুপাতি। তাহলে কি হবে? Q1 ইন্টু Q2 এবং উহাদের দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতি, দ্যাট ইজ বাই r স্কয়ার। এটা হলো আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বা F সমান K ইন্টু Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে K সমান ধ্রুবক। এখন সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে K ইজ ইকুয়াল টু 1। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ক্ষেত্রে K ইজ ইকুয়াল টু 1। তাহলে সেক্ষেত্রে কি হবে? F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই r স্কয়ার। এসআই পদ্ধতিতে K ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সেক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি হবে? এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? F ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার। এটা হলো আমাদের এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন এই যে আমরা এপসাইলন নট বললাম, অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর মান কত?
না এপসাইলন নট এর মান ইজ ইকুয়াল টু 8.854 একক কি হবে তোমরা এখান থেকে এককটা দেখো বলতে পারবে কেমন। ধরো এপসাইলন নট আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি এপসাইলন নট উপরে গেলে এফটা নিচে আসবে, তাহলে কি হলো Q1 Q2, তাহলে Q1 Q2 এসআই পদ্ধতিতে তার একক কি হবে কুলম্ব স্কয়ার বাই এফ মানে বল, তাহলে কি হবে নিউটনটা নিচে যদি থাকে তাহলে কি হবে 2⁻⁻1, আর এখানে কি আছে মিটার স্কয়ার, তাহলে উপরে গেলে কি হবে মিটার⁻², সরি এটা 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন⁻1 মিটার⁻²। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই 1/4πε0 এর মান কত হবে 9 ইন্টু 10⁻9, তাহলে এখানে কি আছে কুলম্ব স্কয়ার ছিল, এখানে নিউটন মিটার⁻1 - 2 ছিল, তাহলে কি হবে এখন নিউটন মিটার⁻2, তাহলে কুলম্বটা নিচে যাবে, এটা -2 ছিল তাহলে মিটার⁻+2, তার মানে মিটার স্কয়ার কুলম্ব⁻², কারণ এপসাইলন নটটা যদি নিচে যায় তাহলে এটা নিচে গেল, তাহলে কুলম্ব স্কয়ার ছিল কুলম্ব⁻², নিচে নিউটন ছিল নিউটন উপরে উঠবে, আর মিটার⁻2 ছিল তাহলে মিটার⁻2। এটা হলো আমাদের এপসাইলন নটের মান এবং একক। এখন তোমাদের এই যে আমরা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বলছি, তাহলে আমরা পড়বো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কাকে বলে? আমি ধরো আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা কে বা এপসাইলন আর দিই, আর এপসাইলন আর দিলাম রিলেটিভ, তাহলে কি হবে না কোনো মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। তাহলে এক্ষেত্রে ধরো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আমি ধরলাম এপসাইলন বাই এপসাইলন নট, তাহলে এপসাইলন কি সমান কি হবে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর। এটা হলো আমাদের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার সঙ্গে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতার সম্পর্ক। এখন আমরা এই যে এখানে পেলাম F is equal to Q1 Q2 by 4 pi ε0 into r square, আর সিজিএস পদ্ধতিতে হলে আমরা F সমান পেয়েছিলাম Q1 Q2 by r square। এখান থেকে আমরা স্থির তড়িৎ এককের সংজ্ঞা বলবো। স্থির তড়িৎ এককের সংজ্ঞা যখন আমরা আলোচনা করব তখন কি হবে, স্থির তড়িৎ একক কি বলবো, এখানে দেখো না স্থির তড়িৎ একক বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট কি হবে না, যদি আমরা আধানের সংজ্ঞা বলতে চাই, ধরো Q1 Q2 দুটো বিন্দু আধান, যদি তাদের মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হয় এবং তাদের মধ্যে যদি এক ডাইন বল ক্রিয়া করে, তাহলে আমরা ধরো Q1 সমান Q2 সমান ধরো Q ধরি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি Q স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা এক ডাইন বল বলছি, এটা 1 সেন্টিমিটার বলছি, তাহলে কি হবে না এটা 1, তাহলে Q ইজ ইকুয়াল টু +-1। তাহলে আমরা বলতে পারি যে দুটি সমমানের বিন্দু আধান যদি পরস্পর হইতে 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত থেকে উহাদের মধ্যে এক ডাইন বল ক্রিয়া করে,
তাহলে ওই প্রত্যেকটি বিন্দু আধানকে 1 ESU তড়িতাধান বলা হবে। একইভাবে যদি আমরা এসআই পদ্ধতিতে বলি তাহলে কি হবে? দেখো এখানে এসআই পদ্ধতিতে যদি হয় তাহলে আমরা এখানে F সমান কি পাচ্ছি? F সমান 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এখানে ঠিক একইভাবে আমরা বলতে পারি যে যদি দুটি সমপরিমাণের বিন্দু আধান পরস্পর হইতে 1 মিটার দূরত্বে অবস্থিত থেকে উহাদের উপর, তাহলে এখানে এফটা কত হবে না, এখানে যদি আমরা 9 × 10⁹ F হয় তাহলে কি হবে? এটা কেটে 1 হবে। তাহলে আমরা বলতে পারি যে দুটি সমপরিমাণের বিন্দু আধান পরস্পর হইতে 1 মিটার দূরত্বে অবস্থিত থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল ক্রিয়া করে তাহলে প্রত্যেকটি বিন্দু আধানকে বলা হবে 1 কুলম্ব তড়িতাধান। তাহলে কি হলো না, দুটি সমপরিমাণে বিন্দু আধান পরস্পর হইতে 1 মিটার দূরত্বে অবস্থিত থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল ক্রিয়া করে তাহলে প্রত্যেকটি বিন্দু আধানকে বলা হবে 1 কুলম্ব তড়িতাধান। এখন তড়িতাধানের ইতিপূর্বে আমরা পড়েছিলাম যে তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইএমইউ। আমরা বলেছিলাম যে 1 EMU is equal to 3 × 10⁻10 ESU তড়িতাধান। দেখো ইএমইউ বললাম, তার মানে আমরা আগেও বলেছিলাম যে ইএমইউ মানে কি। এখন ইএমইউ শুধু বললে তো হবে না, কারণ আমরা জানি আধান, বিভব, ধারকত্ব, প্রবাহ মাত্রা প্রত্যেকের ক্ষেত্রে ইএসইউ ইএমইউ এককে যখন আমরা বলবো তখন আমাদের বলতে হবে 1 EMU তড়িতাধান সমান 3 × 10⁻10 ESU তড়িতাধান। তাহলে দেখো আবার আমরা বলছি 1 EMU তড়িতাধান সমান 10 কুলম্ব। তাহলে 1 কুলম্ব তড়িতাধান সমান কত হবে? 3 × 10⁹9 ESU তড়িতাধান। এগুলো হলো আমাদের স্থির তড়িৎ একক, তড়িতাধানের স্থির তড়িৎ একক। আমরা যে এপসাইলন নট যেটা পড়লাম অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তার মাত্রাটা নির্ণয় করব। তাহলে আমরা ওখানে পেয়েছিলাম F is equal to Q1 Q2 by 4πε0 into R স্কয়ার। এপসাইলন নট অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে বায়ু বা শূন্য মাধ্যমে আছে তাহলে F is equal to Q1 Q2 by 4πε0 R স্কয়ার। এখন এপসাইলন নটের তাহলে মাত্রা কি হবে? মাত্রা Q1 Q2। তাহলে Q1 Q2 যদি হয়, Q এর মাত্রা তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম Q এর মাত্রা কি করে পাবো? তড়িতাধানের মাত্রা। আমরা সেখানে বলেছিলাম যে কোনো প্রবাহমাত্রা বলেছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তার প্রবাহমাত্রা বলে। তাহলে প্রবাহমাত্রা I সমান Q বাই T। তাহলে Q সমান কি? I × T। তাহলে আমরা আধানের মাত্রা বের করেছিলাম I, প্রবাহমাত্রার মাত্রা ক্যাপিটাল I আর সময়ের মাত্রা T। তাহলে এখানে কি হবে? I T হোল স্কয়ার বা এটা তো কনস্ট্যান্ট F। F মানে কি? বল। বলের মাত্রা কি ছিল? M L T⁻⁻2 R স্কয়ার। তাহলে কি হবে? L স্কয়ার।
তাহলে কি হলো, মাত্রা কি হলো, এমটা উপরে উঠলে কত হবে -1, এখানে এল স্কোয়ার আছে আর এল আছে, তাহলে কি হবে এল কিউব, উপরে উঠলে কি হবে l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার -2, এখানে t স্কোয়ার আছে, উপরে t টু দি পাওয়ার -2 যদি উপরে ওঠে তাহলে কত হবে t টু দি পাওয়ার 4 i স্কোয়ার। এই এটা হলো আমাদের মাত্রা। তোমরা এইভাবে মাত্রা নির্ণয় করে নেবে। আমরা যে কোনো কিছু মাত্রা ইতিপূর্বে বলেছিলাম যে যখন আমরা মাত্রা নির্ণয় করব তখন আমরা কি করব, প্রত্যেকটার গাণিতিক রূপ থেকে তাদের মাত্রাগুলো নির্ণয় করার চেষ্টা করব। এখন তোমাদের একটু আমি আলোচনা করে দেবো যে আমাদের যে কুলম্বের সূত্র নিয়ে আমরা যে আলোচনা করলাম, এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি না, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দেখো, ধরো আমরা মূল বিন্দুর সাপেক্ষে দুটো আধান Q1 এবং Q2 যাদের মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে R1 এবং R2। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটু লিখতে অসুবিধা হয় হোয়াইট বোর্ডে, তার কারণ তোমরা তোমাদের আগের ক্লাসে পড়েছো 11-এ যে ঘর্ষণ। তার ঘর্ষণ না থাকলে আমাদের যে যে কাজের অসুবিধে হয়, এক্ষেত্রে ঘর্ষণ যেহেতু কম কাজ করছে সেই জন্য আমাদের লিখতে একটু অসুবিধা হয়, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা বললাম যে Q1 আধানটা Q2 আধানের উপরে ধরো বল ক্রিয়া করছে, তাহলে Q1 এর সাপেক্ষে Q2 আমি ধরো এটা ধরলাম R12। তাহলে দেখো আমি এখানে তোমাদের একটু বলে দিই, তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দুর সাপেক্ষে। তাহলে আমাদের ও বিন্দুর সাপেক্ষে R1 তার অভিমুখ কি হবে, এটা। ঠিক একইভাবে R2 এর অভিমুখ কি হবে, এটা। এবং আমরা বলছি যে Q1 এর সাপেক্ষে Q2, অর্থাৎ Q1 এর জন্য Q2 এর উপরে ক্রিয়াশীল বল, এবং প্রথম বিন্দুর সাপেক্ষে দ্বিতীয় বিন্দু যদি দূরত্ব R12 হয়, তাহলে দেখো তো কোনটা হবে, এইটা হবে। এখানে ভালো করে একটু বুঝে দেখো যে R12 তোমাদের সেই ভেক্টরের ত্রিভুজ সূত্র। দেখো তো এইটাই পাশে গেছে, এটাই পাশে গেছে, আর এইটা বিপরীত দিকে গেছে, তাহলে এই ভেক্টরটা কি হবে, এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R12 ইজ ইকুয়াল টু R2। তাহলে R12 ইজ ইকুয়াল টু কত হবে, R12 ইজ ইকুয়াল টু হবে R2 মাইনাস R1। অর্থাৎ আমাদের যখন এই বিন্দুর সাপেক্ষে যখন এই বিন্দু আমরা নির্ণয় করছি, তখন R12 কি হলো না R2 মাইনাস R1। ঠিক একইভাবে আমি আরেকটা ছবি দিয়েও ব্যাখ্যা করে দিই তোমাদের। ধরো ওই একইভাবে x y অক্ষ, আমি ধরো Q1 আধান ধরলাম, এখানে ধরো Q2 আধান ধরলাম, এইটা ধরো R1, এইটা ধরো R2। এখন 2 বিন্দুর সাপেক্ষে যদি 1 বিন্দু ধরি তাহলে কি হবে, এইটা R21। তাহলে এখানে দেখো তো R21 প্লাস R21 প্লাস R2, তাহলে দেখো এই যে ত্রিভুজের ক্রমান্বয়ে দুটো বাহু হচ্ছে R2 এবং R21, এইটা বিপরীত বাহু, তাহলে এটা কি হবে, এই দুটির লব্ধির মানকে নির্দেশ করবে। তাহলে R2 ইজ ইকুয়াল টু কি হবে, R1। তাহলে R21 ইজ ইকুয়াল টু কি হবে, R1 মাইনাস R2। এগুলো ভেক্টর চিহ্ন দেবে তোমরা।
তাহলে এদের মধ্যে যদি ক্রিয়াশীল বল আমরা বলি এফ, তাহলে এফ সমান কি হবে না Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R12, এটা ধরো F12 দিলাম, প্রথম আধানের সাপেক্ষে দ্বিতীয় আধানের উপর ক্রিয়াশীল বল F12 ইনটু, তাহলে ভেক্টর রূপ যদি হয় তাহলে আমরা এখানে কি করব, একটা একক ভেক্টর দিয়ে দিলাম, ভেক্টর রূপ দিলাম, দ্যাট ইজ ইকুয়াল কি হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট। দেখো R12 এটা ইউনিট ভেক্টর, তাহলে ভেক্টর বাই মড অফ দিস ভেক্টর, তাহলে R12 ভেক্টর বাই মড অফ দিস ভেক্টর মানে R12, তাহলে R12 কি হবে, এটা স্কয়ার ছিল, তাহলে কি হবে R12 কিউব। ঠিক একইভাবে যদি আমরা বলি যে দ্বিতীয় আধানের জন্য প্রথম আধানের উপরে ক্রিয়াশীল বল F21 সমান কত হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট R21 এর স্কয়ার। ঠিক একইভাবে R21 ইউনিট ভেক্টর দিলাম, দ্যাট ইজ ভেক্টর, তাহলে কত হবে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে এটা ভেক্টর রূপে লিখলাম R21 ভেক্টর, তাহলে বাই মড অফ দিস ভেক্টর কত হবে তাহলে R21 এর কিউব। তাহলে দেখো আমরা আবার জানি R12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ R21, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে F12 ইজ ইকুয়াল টু মাইনাস অফ F21। তাহলে এখানে আমরা দেখছি কুলম্বীয় যে বল তারা পরস্পরের সমান এবং বিপরীত, অর্থাৎ এখানে নিউটনীয় বল মেনে চলে, কুলম্বীয় সূত্র। এখন তোমাদের মহাকর্ষীয় বল এবং স্থির তড়িৎ বলের মধ্যে একটু তুলনা করব। দেখো আমাদের মহাকর্ষীয় বল যেটা আমরা পড়েছিলাম সেখানে কি ছিল না, সারা বিশ্বের যে বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে সেখানে কি হয় না মহাকর্ষীয় বল ক্রিয়া করে, কিন্তু সেই বলটা কি বল, সবসময় আকর্ষণ বল। কিন্তু আমাদের তড়িৎ বল এটা কি না, তড়িৎ বলটা আমাদের যদি সম আধান হয় তাহলে বিকর্ষণ বল, যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ বল। অর্থাৎ তড়িৎ বলের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ দুটি বলই কাজ করে, কিন্তু মহাকর্ষীয় বলের ক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণ বল কাজ করে। মহাকর্ষীয় বলের মান অনেক কম, ক্ষুদ্র, কিন্তু তড়িৎ বলের মান অনেক বেশি মহাকর্ষীয় বলের তুলনায়। এছাড়া মহাকর্ষীয় বল মাধ্যম বা পরিপার্শ্বের উপরে নির্ভর করে না, কিন্তু তড়িৎ বল পরিপার্শ্ব এবং মাধ্যমের উপরে নির্ভর করে। এবার আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? একটি আধান তার চতুষ্পার্শ্বে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা দেখছি F ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার, অর্থাৎ গাণিতিক বিচারে অসীম দূরত্ব পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্রটা কাজ করে, কিন্তু বাস্তবে কি হয়, একটা নির্দিষ্ট সীমার পর এই তড়িৎ বলটার মান প্রায় শূন্য হয়ে যায়। তাহলে প্রকৃতপক্ষে একটি আধানের চতুষ্পার্শ্বে যতদূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তাহলে কাকে বলবো? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে যে কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে
তার উপরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে বা ক্রিয়াশীল বলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হলো না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল বলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। এখন একটি বিন্দু আধানের জন্য আমরা ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ধরো কোন তড়িৎ ক্ষেত্রে কিউ পরিমাণ তড়িৎ আধান আছে, তাহলে এখান থেকে ধরো আর দূরত্বে, ধরো এই বিন্দুতে কিউ পরিমাণ আধান আছে, আর দূরত্বে পি বিন্দুতে আমরা একটি একক ধনাত্মক আধান রাখলাম। তাহলে এখানে যদি একক ধনাত্মক আধান রাখি তাহলে তার উপরে ক্রিয়াশীল বল কত না, আমরা জানি যে F = Q1 Q2 / R²। তাহলে একক ধনাত্মক আধান কত না, Q1 সমান আমি Q ধরলাম আর Q2 সমান 1 ধরলাম। তাহলে Q1 এর জায়গায় হলো আমাদের Q আর Q2 এর জায়গায় হলো +1। তাহলে তাকে আমরা কি বলবো না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। তাহলে E = কত হবে, Q × 1/4πε0 × R²। তাহলে কত হলো, দ্যাট ইজ ইকুয়াল টু Q/4πε0 R², ই এর মান। তাহলে কোনো বিন্দু আধানের জন্য আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য E = Q/4πε0 R²। এখন আমরা জানি যে একক আধানের উপরে ক্রিয়াশীল বল, তাহলে কিউ আধানের উপরে ক্রিয়াশীল, যদি একক আধানের উপরে ক্রিয়াশীল বল হয় তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে কিউ আধানের উপরে ক্রিয়াশীল বল কত হবে না, F = Q × E। তাহলে E = কি হবে, F/Q। তাহলে আমরা যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর একক এবং মাত্রা বলি তাহলে কি হবে না, দেখো এখান থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক F মানে কি, তাহলে নিউটন বাই কিউ মানে কি আধান কুলম্ব, এটাকে আমরা লিখতে পারি N × M বাই কুলম্ব × M। নিউটন ইন্টু মিটার, তাহলে নিউটন ইন্টু মিটার মানে কি জুল বাই কুলম্ব ইন্টু মিটার। তাহলে কি হবে, জুল পার কুলম্ব, সেটাকে আমরা কি লিখবো, ভোল্ট বাই মিটার। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নিউটন পার কুলম্ব, বা সেটাকে আমরা অন্যরূপে ভোল্ট পার মিটারও লিখতে পারি। তোমাদের শর্ট কোশ্চেনে থাকে যে ধরো V(m⁻⁻1) বা V/m কোন রাশির একক, তাহলে তোমাদের এখান থেকে বলতে হবে। আমরা এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করলাম, এটাকেও আমরা একইভাবে ভেক্টর রূপে লিখতে পারি। ভেক্টর রূপে যদি লিখি তাহলে কি হবে, ভেক্টর রূপ E = Q/4πε0 R², আর ইউনিট ভেক্টর that is equal to Q/4πε0। তাহলে এখানে আর ইউনিট ভেক্টর, তার মানে ভেক্টর বাই মড অফ দিস ভেক্টর, তার মানে কি হবে R² ছিল R³। আমরা এটাকে ভেক্টর রূপেও লিখতে পারি। যদি আমাদের ক্ষেত্র প্রাবল্যের মাত্রা বলে তাহলে মাত্রা কি হবে না, এক্ষেত্রে মাত্রা কি না, দেখো E আছে, তাহলে F/Q
সেই আগের মতনই, তাহলে দেখো ই এর মাত্রা এফ, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার -2 বাই আই ইন্টু টি, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার -2 ছিল, তাহলে এখানে -1 গেলে কি হবে টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এখন আমরা কোন আহিত পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। দেখো, ধরো আমরা একটা আর ব্যাসার্ধের গোলকে ধরো কিউ পরিমাণ আধান দিয়েছে, বলছি এখান থেকে অল্প দূরত্ব পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আর ব্যাসার্ধের গোলকে কিউ পরিমাণ আধান দিলে উহা হইতে অল্প দূরত্বে পি বিন্দুতে একক আধানের উপরে ক্রিয়াশীল বল ওই পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পি বিন্দুতে। এখন আমরা কল্পনা করতে পারি যে এই গোলকের কিউ আধানটা, সমস্ত আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। তার কেন্দ্রে যদি কেন্দ্রীভূত থাকে তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে যদি আমাদের এই দূরত্বটা অল্প হয় তাহলে আমরা ও থেকে পি বিন্দু ইকুয়াল টু আমরা আর লিখতে পারি। তাহলে সমস্ত আধান ও কেন্দ্রে কেন্দ্রীভূত আছে মনে করলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই সমান কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন নট। আমরা শূন্য মাধ্যমের এপসাইলন নট সমান শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা ধরে নিলাম শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। যদি আমরা ধরি যে ওই পদার্থের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে সিগমা সমান কত হবে কিউ বাই ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, তাহলে ই সমান কত হবে কিউ বাই সিগমা বাই এপসাইলন নট। এখন দেখো যে আমাদের এটা আমরা সবসময় শূন্য মাধ্যম ধরছি, যদি শূন্য মাধ্যম না ধরে আমরা যদি অন্য কোনো মাধ্যম থাকে যার তড়িৎ ভেদ্যতা এপসাইলন, তাহলে এপসাইলন সমান কত হবে না এপসাইলন সমান আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ধরো কে ধরলাম বা এপসাইলন আর ধরলাম ইনটু এপসাইলন নট, কারণ আমাদের ছিল আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা সমান মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তাহলে এপসাইলন সমান কি হবে এপসাইলন নট ইনটু এপসাইলন আর। তাহলে এখানে কি হতো তাহলে এপসাইলন আর ইনটু এপসাইলন নট। আমরা যখন বিভিন্নভাবে আমাদের অঙ্ক বা আমাদের যেটা নির্ণয় করতে হবে সেখানে যদি আমাদের উল্লেখ করা থাকে তাহলে আমরা সেইভাবেই তার তড়িৎ ভেদ্যতার মানটা বসাবো। আমরা এখানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা এগুলো নির্ণয় করছি। এখন আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? ধরো তড়িৎ ক্ষেত্রে আমরা একটি একক ধনাত্মক আধান, একদম বিচ্ছিন্ন একক ধনাত্মক আধান রাখলাম। এই ধনাত্মক আধানটার উপরে ওই তড়িৎ ক্ষেত্রে একটা বল ক্রিয়া করবে। যদি ওই যে আহিত পরিবাহীর কাছে আমরা ওই ধনাত্মক আধানটা রেখেছি, তার ক্ষেত্রের মধ্যে রেখেছি, যদি ওটা ধনাত্মক হয়
ধনাত্মক আধানে আহিত পরিবাহী হয় তাহলে কি করবে? বিকর্ষণ করবে। আর যদি ওটা ঋণাত্মক আধানে আহিত পরিবাহী হয় তাহলে কি করবে? আকর্ষণ করবে। তাহলে দেখো আমরা এই যে একক ধনাত্মক আধান, বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে রাখলাম, ও কি করবে? ওকে যত বিক্ষেপ করবে ও কি করবে না একটু দূরে সরে সরে যাবে, বা যদি এটা ঋণাত্মক আধান হয় তাহলে কি করবে? ওকে আকর্ষণ করবে, অর্থাৎ ও ওর দিকে আসবে। অর্থাৎ তড়িৎ বলরেখা বলা হচ্ছে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন একক ধনাত্মক আধানকে রাখলে ওই আধান ওই ক্ষেত্রে যে পথ বরাবর গমন করে এবং ওই পথের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক যদি ওই বিন্দুর লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে তাহলে ওই রেখাকে বলা হবে তড়িৎ বলরেখা। কি বললাম? যে কোনো তড়িৎ ক্ষেত্রে বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখলে ওই আধান যে পথ বরাবর গমন করে এবং ওই রেখার বা ওই পথের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে, তবে ওই রেখাকে তড়িৎ বলরেখা বলা হয়। তাহলে তড়িৎ বলরেখার ধর্মগুলো কি হলো? তড়িৎ বলরেখার ধর্ম আমরা দেখলাম যে তড়িৎ বলরেখা এমন বক্র বা সরলরেখা যে পথ বরাবর ধনাত্মক আধান গমন করে। তারপরে কি দেখলাম না ওই রেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক লব্ধি ওই বিন্দুর লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখকে নির্দেশ করে। 3 নম্বর কি না দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। ধরো এরকম একটা বলরেখা গেছে, এরকম একটা বলরেখা গেছে, এই দুটো বলরেখা একই বিন্দুতে পরস্পরকে ছেদ করবে না। কেন ছেদ করবে না? ছেদ করবে না, যদি ছেদ করত তাহলে ওই বিন্দুতে কি হতো? দুটি স্পর্শক পাওয়া যেত। দুটি স্পর্শক পাওয়া যাওয়া মানে কি? ওই বিন্দুতে দুটি লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ পাওয়া যেত। বাস্তবে এটা সম্ভব নয়। লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বলছি, তাহলে ওই বিন্দুতে একটাই হবে। অর্থাৎ দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে কখনো ছেদ করবে না। আর কি না তড়িৎ বলরেখাগুলি অনুদৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। স্থিতিস্থাপক স্ট্রিং এর ন্যায় কি হবে? সংকুচিত হবে, যা তড়িতের ক্ষেত্রে আকর্ষণ বলকে ব্যাখ্যা করে। আর কি না দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে পার্শ্বীয়ভাবে বিকর্ষণ করে। এর অর্থ কি না এক্ষেত্রে সমাধান পরস্পরকে বিকর্ষণ করে, এই ধর্মটা এখানটায় আমরা বুঝতে পারি। আর কি না ধনাত্মক পরিবাহী বা ধনাত্মক মেরু থেকে তড়িৎ বলরেখার সৃষ্টি হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। একই পরিবাহী থেকে তড়িৎ বলরেখা উৎপন্ন এবং মিলিত হবে না। যদি না হয় তাহলে কি হবে না ওই পরিবাহীর মধ্য দিয়ে কোনো তড়িৎ বলরেখা যাবে না। এটা থেকে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। আর কি না পরিবাহী পৃষ্ঠে তড়িৎ বলরেখা কি হয়? লম্বভাবে স্পর্শ করে। তাহলে এই কটা ধর্ম আমরা আলোচনা করলাম। এখন তড়িৎ বলরেখাকে আমি চিত্রের সাহায্যে তোমাদের সামনে একটু ব্যাখ্যা করব। ধরো বিচ্ছিন্ন ধনাত্মক আধানে আহিত পরিবাহী, এখান থেকে বলরেখাগুলো কিভাবে নির্গত হবে? এখান থেকে দেখো বলরেখাগুলো, আমরা তো ধনাত্মক আধান, আমাদের পরীক্ষামূলক আধানটা কি? ধনাত্মক আধান। তাহলে তাকে কি করবে? বিকর্ষণ করবে লম্বভাবে। কি করবে? বিকর্ষণ করবে। এইভাবে বিকর্ষণ করছে, অর্থাৎ বলরেখাগুলো কি হবে? এটা থেকে বাইরের অভিমুখী হবে। যদি আমরা বিচ্ছিন্ন ঋণাত্মক আধানে আহিত পরিবাহী হয় তাহলে কি হবে? বলরেখাগুলো অর্থাৎ সেখানে কি করবে?
না ধনাত্মক আধানকে তার দিকে আকর্ষণ করবে। তাহলে বলরেখাগুলো কিভাবে থাকবে? এইভাবে থাকবে। ধরো আমরা কাছাকাছি সমপ্রকার বিপরীত আধানে আহিত দুটি পরিবাহী রাখলাম, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে এখান থেকে কি হবে? বলরেখাটা এখানে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে এ কি করবে? কে আকর্ষণ করবে, এদিকে চলে যাবে। এখান থেকে যে রেখাটা কি হবে? আস্তে আস্তে আকর্ষণ করবে, এদিকে চলে যাবে। এখান দিয়ে এটা নির্গত হবে কি হবে? একে বিকর্ষণ করছে, আর ঠিক একইভাবে এখানে কি করবে? ঋণাত্মক আধান তাকে কি করবে? তার দিকে আকর্ষণ করবে। একে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে, ঋণাত্মক আধান তার উপরে আকর্ষণ বল ক্রিয়া করে তার দিকে টেনে নিচ্ছে। এভাবে চলতে থাকবে। অর্থাৎ এইভাবে এরা বেরোবে। একইভাবে এরা কি হবে? এইভাবে প্রবেশ করবে। এবার চলতে থাকবে। তাহলে এটা হলো কাছাকাছি ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে রাখলে বলরেখাগুলো এইভাবে চিত্রে দেখতে পাবো, যেটা তোমাদেরকে প্র্যাকটিক্যালে করতে হবে। এবার ধরো পাশাপাশি আমরা সম আধান রেখেছি, এখানে ধনাত্মক, এখানে ধনাত্মক। তাহলে এখানে বলরেখা কি করবে? বেরোবে। আর এ কি করবে? আকর্ষণ করবে না, কে? এও কি করবে? বিকর্ষণ করবে। তাহলে একে এপাশে ঠেলে সরিয়ে দেবে। ঠিক একইভাবে কি করবে? ঠেলে সরিয়ে দেবে। অর্থাৎ এই রকম স্থানে কোনো ক্ষেত্রের এখানে পাওয়া যাবে না, অস্তিত্ব পাওয়া যাবে না। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাথমিক পর্যায়ে আলোচনা করলাম, এরপরে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব।